আচ্ছা তুমি ওই যে যখন আমি ছবি দেখাবো বা ওইলে তুমি করবা, জুম করবা, বুঝছো? যখন আমি ছবিগুলি দেখাবো করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরপর ক্লাস হয়, আসলে হয়তো আমরা ভুলে যাই আর কি ক্লাস কবে হয় না হয়। আজকে একটু টেকনিক্যাল কারণে হয়তো একটু দেরি হলো, কিন্তু ক্লাস ঠিক মতো হবে, সমস্যা নেই। যতটুকু পড়ার ততটুকু পড়াবো ইনশাল্লাহ। এখন দেখো, আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় একটু কথা বলে নিচ্ছি আমি। তোমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হলো সামুদ্রিক সূত্র পড়েছি, তার মাধ্যমে আমরা লব্ধির মান বের করেছি, দিক বের করেছি। এখন ওই থেকেই আমি সামুদ্রিক সূত্রটা আবার এখানে এঁকে দিচ্ছি আজকে একটু বোঝানোর জন্য। এক্সট্রা একটা পয়েন্ট আছে, মনে করো এটা যদি আলফা হয়, এটা আলফা। আশা করি তোমরা ভালো করে খেয়াল করবা। যদি ফিজিক্স না বুঝো তাহলে কিন্তু লিখতে পারবা না। এটা তো বাংলার মতো বা অন্য লিটারেচার না, তুমি একটা লিখে দিলা। কিন্তু এখানে তোমাকে লজিক থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, তাই না? এই যে আমি এখান থেকে তোমার টেলিকাস্ট করতেছি, এটাও এখানে কিন্তু ফিজিক্স আছে। এই ফিজিক্স তোমার লেখার মধ্যে ফিজিক্সটা থাকতে হবে। তো এখানে দেখো, সামুদ্রিকের সূত্রে আমরা বের করেছিলাম, আমি লব্ধির মানটা বের করেছিলাম, সেটা আমি লিখিনি এখানে, তোমরা জানো। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার টুয়াইস পি কিউ কজ আলফা। আমরা দিকটা দেখাচ্ছি আমি শুধু এখানে, যে দিক আমরা বের করেছিলাম টেন থেটা ইকুয়ালস টু, উচ্চারণটা থেটা আসলে, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখন তোমাকে যদি একটু ঘুরিয়ে দেয়, কারণ কোশ্চেন যখন করবে টিচাররা, তখন স্বাভাবিক কারণেই তোমার থেকে কিছু একটা বের করার জন্য চেষ্টা করে টিচাররা। তোমাকে হয়তো দুটো শিখিয়ে দিল, 3 নাম্বারটা তোমাকে দিল, কিন্তু 3 নাম্বারটা দেখা গেল দুইটার সাথে মিল আছে, কিন্তু তারপরে তোমাকে কিছু পার্সোনাল তোমাকে কিছু অ্যাড করতে হবে, তোমার নলেজটা, তোমার যে কনসেপশনটা সেটা দেখাতে হবে। এখানে দেখো, আমি আবার একটু ঘুরিয়ে দিয়েছি। এখানে আর এর সাথে পি থিটা গুণ করে আছে, কিন্তু এখানে দেখো আমি এটাকে যদি পি দেই, এটা যদি কিউ দেই, তাহলে এখানে এটাই হলো। কিন্তু আমি এখানে এটা সরিয়ে দিয়ে এই পি এর জায়গায় আমি কিউ বসাবো, তখন কি দাঁড়ায়? আমি এই বিষয়টা একটু কথা বলার জন্য তোমাদের এটা লিখেছি। যদি কিউ আর এর সাথে, ভেক্টর আর লব্ধি আর এর সাথে বিটা কোণ উৎপন্ন করে, এখানে কিন্তু থিটা কোণ, খেয়াল করো, একটু 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 ভালো করে বুঝতে হবে তোমাকে। পি আর মধ্যবর্তী কোণ থেটা, কিউ আর মধ্যবর্তী কোণ বেটা, আমি কিন্তু বেটা নিয়ে আসছি এখানে। তাহলে আমরা এই ইকুয়েশনটা তো এইভাবে লিখতে পারবো না। তখন আমরা কিভাবে লিখবো? তখন এই 10 বেটা ইজ ইকুয়াল টু কিউর জায়গায় পি হবে। ঠিক এইভাবে তুমি কিন্তু বের করতে পারবো ওই হিসাবটা আগের মতো। আমি পুরাটা বের করে দেখালাম না, কারণ একই জিনিস, সময়ের একটা ব্যাপার আছে, কারণ আমাকে শেষ করতে হয় দ্রুত, এবং তুমি বাসায় প্র্যাকটিস করলে তুমি এই জিনিসগুলো তোমার বুঝতে পারবা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, পি এর জায়গায়, কিউ এর জায়গায় আমি পি লিখেছি, কিউ পি সাইন আলফা, আর এখানে পি এর জায়গায় কিউ আসবে, কিউ প্লাস এই যে কিউর জায়গায় পি আসবে, পি কজ আলফা। দ্যাট ইজ ফাইনালি তুমি ইকুয়েশনটা যেটা পেলে, এটা খেয়াল রাখবা, টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, আর এখানে আসছে টেন বিটা ইজ ইকুয়াল টু পি সাইন আলফা কিউ প্লাস পি কজ আলফা। এখানে এই পর্যন্ত। এরপরে আমরা যাব রেজুলেশনস অফ ভেক্টর, ভেক্টর বিভাজন। একটি ভেক্টরকে দুই বা ততোধিক উপায়ে বিভক্ত করার প্রক্রিয়া, এক বা একাধিক অংশে বিভক্ত করার প্রক্রিয়াটাই ভেক্টর বিভাজন বলা হয়। সেটা দুইভাবে করা যায়। একটা করা যায় যে কোনো দিকে উপাংশ, আর হলো লম্ব উপাংশ। এখন দেখো, আমি ধরে নিলাম এই কোণটা আলফা, এটা বিটা, তাহলে এই কোণটা কত হবে? যদি এটা একটা সামুদ্রিক একটা কোণ, আসলে ও এ ত্রিভুজ, ও এ বি সি একটা ত্রিভুজ, আমরা ও এ বি এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আলফা ধরলাম, এটা বিটা ধরলাম, তাহলে বাকি যে কোণটা হবে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে এই কোণটা কত হবে? আমরা এইভাবে লিখতে পারি, পাই মাইনাস আলফা প্লাস বিটা। ভালো করে খেয়াল করো, আমি আবার একটু বলি, যদিও তোমরা এগুলো রিপিট করলে বারবার বুঝতে পারবা জিনিসগুলো, তারপরে বলে দিচ্ছি। এখানে ধরো এটা পি, এটা কিউ, এটা আর, এই জিনিসগুলি তোমাদের আগেও পড়ানো হয়েছে।
এটার সাথে মিল আছে, তাতে একটু কম কষ্ট হবে, কম পরিশ্রম হবে। তাহলে পি এবং আর এর মধ্যবর্তী কোণ হলো আলফা, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এ ও বি আলফা, ও বি এ বিটা, আর ও এ বি এটা কিন্তু বিটা, এটা কিন্তু বি, খেয়াল রাখবা, পাই মাইনাস আলফা প্লাস বিটা। তার মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এখান থেকে আমি আলফা এবং বিটা বিয়োগ করলে এই কোণটা পাওয়া যাবে। এটা সহজ জিনিস, তোমরা এটা বোঝার কথা। এখন একটা সূত্র আছে, কোনো ত্রিভুজের কোনো কোণের বিপরীত বাহু, খুব ভালো করে খেয়াল করো, কোনো ত্রিভুজের কোনো কোণের বিপরীত বাহু তার সাইনের সমানুপাতিক। কোনো ত্রিভুজের কোনো কোণের বিপরীত বাহু তার সাইনের সমানুপাতিক। তাহলে দেখো এ বি, আলফা এর বিপরীত কোণ কিন্তু এ বি বাহুটা, দেখো। তাহলে আমরা এইভাবে একটু বোঝানোর জন্য আমি বলি, ধরো এ বি সমানুপাতিক সাইন আলফা। তাহলে এ বি ইজিক্যাল টু কত লেখা যায়? সাম কনস্ট্যান্ট কে সাইন আলফা, বোঝানোর জন্য আমরা বললাম। তাহলে কে ইজিক্যাল টু কত? এ বি বাই সাইন আলফা। আমি যদি অনুরূপভাবে লিখি বিটা, তাহলে কি আসবে? দেখো বিটার বিপরীত বাহু ও এ, খেয়াল করো, বিটার বিপরীত বাহু ও এ, দ্যাট ইজ পি, আমি ও এ বলে দিচ্ছি আর কি। তাহলে ও এ সমানুপাতিক সাইন বিটা। তাহলে আবার আগের মতোই আমরা সমানুপাতিক চিহ্ন আনলে আমরা একটা কনস্ট্যান্ট পাবো। তাহলে এখন দেখো এখানে কে ইজিক্যাল টু তাহলে কত হলো? ও এ বাই সাইন বিটা। এখন প্রশ্ন হলো, দেখো এখানেও কে এখানেও কে, তাহলে এই দুইটা সমান হয়ে গেল। তাহলে এই সূত্রটি আমরা ফাইনালি ইউজ করবো। তাহলে এখানে 3টা অংশ আছে, দেখো ওবি বাহু আছে যার বিপরীত কোণ পাই মাইনাস 1 আলফা প্লাস বিটা, আর আলফার বিপরীত বাহু এবি, বিটার বিপরীত বাহু ও এ। এখন তাহলে আমরা কি লিখব? আমরা এই সূত্র থেকে লিখবো। আমি এটা মুছবো না, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আবার সেই সূত্রের বদৌলতে আমরা লিখতে পারি যে এবি বাই সাইন আলফা। দেখো মিলে কিনা, বিপরীত বাহু সাইনের সমানুপাতিক। দেখো এবি ডিভাইডেড বাই সাইন আলফা সমান বিটার বিপরীত বাহু ও এ, তাহলে ও এ বাই সাইন বিটা। খুব খেয়াল করতে হবে, একটু এদিক ওদিক হলেই তুমি মিস করবা। এরপরে কি দাঁড়াচ্ছে তাহলে? পাই মাইনাস আলফা প্লাস, এর বিপরীত বাহুটা কিন্তু ওবি, তাহলে ও বি ডিভাইডেড বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, আমরা কোন সূত্রের মাধ্যমে লিখলাম? সাইনের সূত্র, যেটা কোনো ত্রিভুজের কোনো কোণের বিপরীত বাহু তার সাইনের সমানুপাতিক। এখন দেখো আমরা মানটা বসিয়ে দেব, একদম খুব সিম্পল। এবির মান কত? দেখো এবি মানে আর, এবি মানে কিউ, এটা হলো কিউ, আর হলো লব্ধি কিউ। তাহলে কিউ বাই সাইন আলফা, আর ও এ মানে পি, পি বাই সাইন বিটা, আর ওবি সমান লব্ধি আর, তাহলে আর ইকুয়ালস টু সাইন আলফা প্লাস বিটা। এটা কি কোন বদলতে লিখলাম? সাইন, তোমরা হয়তো জানো, হয়তো কেন জানার কথা, সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটা বাই ডিন্ট অফ দিস, এই যেটা। তাহলে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা পি এবং কিউর মান বের করলে উপাংশের মানটা বের হয়ে যাবে। এখন এইভাবে ধরো এই অংশটা আমি নিলাম প্রথমে, এই অংশটা যদি নেই তাহলে কি লেখা যায়? দেখো পি বাই সাইন বিটা আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। দেয়ারফোর একবারে পি সমান লিখবো, পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই একটা অংশ পেয়ে গেলাম সমীকরণ 1। এটা কিন্তু পি উপাংশ, আরেকটা হলো কিউ। কিউটা তাহলে আমরা এটার সাথে এটা লিখবো। কি হলো? হ্যাঁ, কি নেট 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 নাই?
আবার চেঞ্জ করছে, চেঞ্জ করলে তো ঠিক হবে মনে হয়। এগুলা কিছু করে না, এগুলো তো মেনে নিতে হবে। ওটা একটু লেট করে দিও, আমি ক্লাসটা একটু টানবো আর কি। হ্যাঁ, একটু কাইন্ডলি সময়টা দিলেই আমি খুশি। কোনটা করলাম আমি তো প্রথম থেকে করতে পারি, সমস্যা কি? ওগুলো সমস্যা না, আমার টাইমটা দিবা তুমি, তাইলে আমি খুশি, সমস্যা নেই। 2 ঘন্টা টাইম দাও, আমি আরো খুশি। হ্যাঁ হ্যাঁ, না স্টুডেন্টরা আসলে ক্লাস করতে চাই, এটা তো ভালো। হ্যাঁ, তুমি আমাকে দাও, 5 ঘন্টায় চালাবো, আমার সুবিধা নেই, আমি ওরকম প্রিপারেশন নিয়ে আসছি, সমস্যা নেই। না, আস্তে আস্তে পড়াই তো, ফিজিক্স কঠিন সাবজেক্ট না আসলে, এটা বিষয় হঠাৎ করে বুঝতে পারবে না আসলে, আগে থেকে না বুঝলে আস্তে আস্তে না হলে হয় না আসলে। আসছে কারেন্ট? ওই লাইনেও নাই নাকি? 2টা ফেসই অফ হয়ে গেল। হ্যাঁ তারেক, আসসালাম। হ্যাঁ বলো। পরে পরে আমি ক্লাসে আছি, লাইভে, একটু পরে। হ্যাঁ ও হুমায়ুনরা ফোন দিছিল না? হুমায়ুন, ও আচ্ছা আচ্ছা। এটার বিকল্প কি? এই যে মডেম থাকবে, তাহলে ওইটা আবার ম্যাডামকে বলতে হবে। কেমন দাম, কেমন এটা? $2000, তো এটা তো কম দাম, এটা ম্যাডামকে বলতে হবে। 2000 হবে তো, নাকি একটু বেশি বলবা? ভালোটা কিনবা? হ্যাঁ না, এই জন্য বললাম দাম একটু বেশি বলবা, ভালোটা বলবা, কলেজের ব্যাপার তো। ভালো আলহামদুলিল্লাহ, ভালো খবর। দেখি একটু দেখি। হ্যাঁ ওয়ে থেকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি শুরু করি ওখান থেকে বলো। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আবার ফিরে আসলাম। একটু গোলযোগ দেখা দিয়েছিল, এটা হতেই পারে।
এখন দেখো আমি আবার একটু বলি, তোমাদের সুবিধা হবে, কারণ আবার একটু যদি বলা হয় তাহলে আবার একটু ভালো করে বুঝবে। আমাদের সেই সমীকরণটা আমি আবার একটু ব্যাক করি, যে আমরা যে ক্ষমতা বলে এটা লিখেছিলাম, যে সূত্রের বলে যে কোনো ত্রিভুজের কোনো কোণের বিপরীত বাহু তার সাইনের সমানুপাতিক, সেখান থেকে আমরা লিখেছিলাম যে AB বাই সাইন আলফা, ও এ বিপরীত কোণ হলো বিটা, তাহলে সাইন বিটা, OB বিপরীত কোণ হলো এই পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে OB বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখানে এইভাবে লেখাটা ভালো, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা হলো বেস্ট। হ্যাঁ, তাহলে অসুবিধা নেই। এখন দেখো, তাহলে আমরা AB এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ, এটা সমান্তরাল এবং সমান, আমরা এটা কিউ ধরেছিলাম, তাহলে AB এর পরিবর্তে কিউ, আর ও এর পরিবর্তে পি, তারপরে OB এর পরিবর্তে আর, এটা লিখে দিলাম। এখন এই যে অংশটা, এই অংশটা আমরা নিয়ে নিলাম, এই অংশটা এখানে লিখলাম, এই যে B বাই সাইন বিটা আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা বজ্র গুণন করে ক্রস মাল্টিপ্লিকেশন যেটাকে বলি আমরা, তাহলে আমরা উই হ্যাভ দ্য ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পি, তাহলে পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, এখন দ্বিতীয় অংশ কিউর মানটা আমরা বের করব কিভাবে সেটা, তাহলে সেকেন্ড অংশটা আমরা লিখব কিউ বাই সাইন আলফা, তাহলে আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা বজ্রগুণন করি কিউ সমান কত হয়, আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, সমীকরণ 2। এই দুইটা হলো যে কোনো দুই অংশে বিভক্ত আমরা করে নিলাম। এখন আরেকটা অংশ আছে, সেটা হলো লম্ব উপাংশ। এটা খুব সহজ, এটার তুলনায় ওটা অত্যন্ত সহজ। তারপরে আমরা দুইটা আবার কম্বাইন করব, সেটা যে কোনো দুই উপাংশের ক্ষেত্রে বা লম্ব উপাংশের ক্ষেত্রে এখন এটা হলো লম্ব উপাংশ। আর এটা হলো যে কোনো দুই উপাংশ। আচ্ছা, এখন এখানে দেখো খুব সহজ, আলফা, এটা ধরো বিটা, এটা হলো 90, তাহলে এটা ও এ বি সি পি কিউ আর। খুব সহজ বললাম কেন, দেখো এখান থেকে আমরা সরাসরি বের করতে পারবো সাইন আলফা, সাইন আলফা বা সাইন থিটার আমরা ত্রিকোণমিতির সূত্রটা আমরা জানি অনুপাতে, সেটা লম্ব বাই, লম্বটা হবে কিউ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে এবি, অতিভুজ হলো ওবি। তাহলে এবির পরিবর্তে আমরা কি লিখবো কিউ, আর ওবির পরিবর্তে হবে আর সাইন আলফা, দেয়ারফর কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। এই হলো একটা আমরা পেয়ে গেলাম, কিউ ইজ ইকুয়াল টু সাইন আর সাইন আলফা। এটা সমীকরণ আমরা 3 দিলাম কন্টিনিউয়েশন বজায় রাখার জন্য। এরপরে আবার দেখো এই সমীকরণ থেকেই কজ আলফা, কজ আলফা, তাহলে কজ হলো ভূমি বাই অতিভুজ, তো ভূমি হলো ও এ, ও মানে পি, আমি একবার লিখে দিলাম, আর অতিভুজ হলো আর, তাহলে পি ইজ ইকুয়াল টু আর কজ আলফা। এই একটা পেলাম, এই নাম্বার 4। তাহলে এই 4টা সমীকরণ আমরা পেলাম। এখন এই ইকুয়েশনটা আমাদের খুব জরুরি আসলে, এটা আমাদের প্রায় সময় প্রয়োজন হয়, যে পি এবং কিউ রূপাংশ বের করা আর এর মাধ্যমে বা লব্ধির মাধ্যমে। এখন প্রশ্ন হলো এখানে দেখো, আবার আমরা যদি ব্যাক করি এখানে আসি, তাহলে এই সমীকরণ আমরা চিন্তা করি আলফা প্লাস বিটা সমান কত হবে, এখানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এই কোণটা তো 90 ডিগ্রি আছে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আবার একটু বলি, এখানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে আমি যদি এখানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি লিখি, তাহলে পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি।
সাইন 90 ডিগ্রির মান হলো 1। আমি একটু ভেঙে দিচ্ছি বোঝানোর জন্য, আসলে জাস্ট খেয়াল করবা জিনিসটা। তাহলে পি ইজ ইকাল টু কত, আর সাইন বিটা, পি ইজ ইকাল টু আর সাইন বিটা। এখন আরেকটা প্রশ্ন আছে, কিন্তু এখানে কিন্তু পি ইজ ইকাল টু আর কজ আলফা কিন্তু পেয়েছি আমরা, তাহলে এখানে তো সাইন বিটা আসলো। এরপরে একটা সমাধান আছে, দেখো এখানে আমি যদি বিটার মান বের করি তাহলে কত হবে, 90 মাইনাস আলফা। খেয়াল করো জিনিসটা, এখান থেকে বিটা ইজ ইকাল টু 90 মাইনাস আলফা। ঠিক এই বিটার পরিবর্তে আমি 90 মাইনাস আলফা লিখতে পারি, তাহলে আর 90 মানে π/2 মাইনাস আলফা, তাহলে সাইন 90 মাইনাস আলফা সমান পি ইজ ইকাল টু কজ, তাহলে আর কজ আলফা। এই দেখো সমীকরণটা পেয়ে গেলাম, এইটার এইটার সমীকরণ দেখো সেম, এই যে। তার মানে ওই সমীকরণ থেকে এখানে আসতে পারি যদি লম্ব উপাংশ হয়, তাহলে পি আর কজ আলফা, এখানেও পি আর কজ আলফা। এখন নেক্সট ওয়ান কিউ সমান, দেখো এটা সহজ অবশ্য, এটা কোনো তেমন চেঞ্জ করতে হয় না। তাহলে আর সাইন আলফা, সাইন আলফা প্লাস বিটার মান কত, 90 ডিগ্রি। আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি। এখন এই আলফা প্লাস বিটার মানটা 90 ডিগ্রি আমি এখানে বসাই দেবো। দেখো সাইন 90 মান 1, এটা তোমরা সবাই জানো। তাহলে কি দাঁড়ালো, কি জিনিসটা ফাইনালি, কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। এই দেখো সমীকরণটা পেয়ে গেলাম আমরা। এখানে দেখো কিউ সমান আর সাইন আলফা মিলেছে, এই যে মিলে গেছে এটার সাথে। এই হলো উপাংশের মাধ্যমে ব্যাখ্যা। এই জিনিসগুলি কি তোমাদের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনে লাগবে, এগুলা বইয়ের মধ্যেও আছে। আমরা তো জাস্ট একটু তোমাদের হেল্প করি। মালিক কি কাজটা করে, মালিক কি গাছ টেনে লম্বা করে না, যত্ন করে। আমরা সেই তোমাদের যত্নটা করি, সেই যত্ন করলেই আমরা রত্ন পাই, অবশ্যই পাই। এটা তুমি যে কোনো জিনিসই দেখো, তুমি খুব আন্তরিকতার সাথে করবা, সেই জিনিসটা স্ট্যান্ড করবে একটা সময়, কিন্তু তোমার আন্তরিকতা থাকতে হবে, আন্তরিকতার উপরই নির্ভর করবে। এবং আল্লাহ সেটা বুঝেই দেয়, আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। এটাতে আমি সমীকরণটা কত এটা বলে দিয়েছে, লাস্ট সমীকরণ কি, এটার থেকে আমি লাস্ট সমীকরণটা গেছি এখানে। যেমন ধরো এখানে আলফা, এটা বিটা, এটা হলো 90 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে আমরা যদি ও এ বি সি, তাহলে এখানে আমরা যদি পি ধরি, এটা যদি কিউ ধরি, তাহলে এটাও কিউ হবে, এটা আর হবে, এটা পি হবে। তাহলে সাইন আলফা, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি, অতিভুজ হলো ওবি, তাহলে এবি সমান হলো কিউ আর ওবি হলো আর, তাহলে সাইন আলফা। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা। এই একটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে। আরেকটা উপাংশ, এটা কিন্তু এই লম্ব উপাংশ কিউর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আরবার যদি আমরা কজ এ আসি, কজ আলফা ইজ ইকুয়াল টু, তাহলে ভূমি হবে ও এ, অতিভুজ হবে ও বি, তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও বি কজ আলফা। তাহলে ও এ সমান কত, পি, পি ইজ ইকুয়াল টু ও বি হলো আর, আর কজ আলফা। এখন শুনো, এই যে ইকুয়েশনটা বের করলাম, এই দুইটা ইকুয়েশন তোমার সবচেয়ে বেশি দরকার। কিন্তু অন্যগুলো যে আমরা যে কোনো উপাংশে বের করলাম না, সেটার চেয়ে এটা বেশি পড়ে। এই দুইটা জিনিস তোমার মনে, আমি এখনই এটার একটা অ্যাপ্লিকেশন দেখাবো, তাহলে তোমার ওই ইকুয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেনের জন্য ধন্যবাদ। এখন দেখো আবার আমি এইটার অ্যাপ্লিকেশন আমি যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবে, ঠিক এটার সাথে মিলে যাবে, তাহলে তোমার এই জিনিস ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো যে ফিজিক্স তো বাস্তবের সাথেই কথা বলে। কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো কিছু, যেমন ওই ইলেকট্রনের ভর বের করা, এইসব ক্ষেত্রে আমরা হয়তো কোনো ব্যবস্থা নেই, কিন্তু সরাসরি ব্যবস্থা নেই, কিন্তু সেটাও আমরা বাস্তব বোঝানোর চেষ্টা করি। এখন দেখো, যদি তুমি এটা অ্যাপ্লিকেশনটা কোথায়, তুমি যখন যদি বর্ষাকালে বের হও বাইরে ছাতা দিয়ে, যদি ছাতা ব্যবহার করো তুমি, সেক্ষেত্রে ছাতা কিন্তু রোদের জন্য আবিষ্কৃত হয়েছে, আমরা বৃষ্টির জন্য ব্যবহার করি আসলে, তাই না? তাহলে এখানে দেখো যে বৃষ্টিতে যখন নামে, তুমি যখন এখানে দাঁড়িয়ে থাকো, তখন কিন্তু ছাতাটা আমরা স্ট্রেট ধরি,
তখন কিন্তু ছাতাটা সোজা ধরে রাখি, কিন্তু যখন আমরা হাঁটতে শুরু করি তখন কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে আমরা বাঁকিয়ে দিই। এখন এই যে বেঁকে যায় জিনিসটা, সেটা কেন বেঁকে যায়, এইখানে আমরা উপাংশের মাধ্যমে এই কাজটা করব। উপাংশের মাধ্যমে এখানে দেখো একটু, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এখানে একটা চিত্র দেওয়া আছে, সিম্পল একটা চিত্র। এই যে বৃষ্টির গতি, বৃষ্টি এখানে ভি বেগে পড়তেছে আর ব্যক্তিটা হেঁটে যাচ্ছে ইউ বেগে। এখন আমরা এই ক্ষেত্রে কিভাবে হিসাবটা করব, যে ছাতাটা কত কোণে আমরা ধরবো, এখানে একটু খেয়াল করা, ওইটার সাথে একটা মিল আসবে। এখন এখানে দেখো এই কোণটা আমরা ধরলাম থিটা, তো বৃষ্টির বেগ ভি, লোকের বেগ ইউ, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হবে। এখন এখানে যদি ছাতা ব্যবহার করি আমরা, এখানে ছাতাটা মনে করো এইভাবে আসতেছে, এইভাবে ধরে রাখছে ছাতাটা এইভাবে না, তাহলে এখন প্রশ্ন হলো যে কত ডিগ্রি কোণে সে ছাতাটা ধরবে, সেটা কিভাবে বের করবা, অথবা আপেক্ষিক বেগটা কত হবে। বৃষ্টি এটা যদি ডাব্লিউ হয় অতিভুজটা, তো বৃষ্টির আপেক্ষিক বেগ হবে ডাব্লিউ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। আর চিত্র হতে আমরা লিখতে পারি, যদি তুমি এই ডাব্লিউ মানটা বের করতে চাই তাহলে ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এখান থেকে আমরা ভি এর মানটা, ডাব্লিউর মানটা বের করতে পারি যদি লব্ধি বেগ বের করতে বলে। এটা কিন্তু বের করতে বলবে, এগুলো কিন্তু অঙ্কের মধ্যে আসবে। এরপরে তো এখন প্রশ্ন আসে যে কত কোণে ছাতা ধরতে হবে। কত কোণে ছাতা ধরতে হবে, আমরা যদি এটাকে, এটা যদি কোণ হয় তাহলে এটা লম্ব, এটা হলো ভূমি, তাহলে আমরা এটা তোমরা জানো বা আমরা সবাই মোটামুটি জানি এই জিনিসগুলো, যে টেন থিটা ইজিক্যাল তাহলে কত হবে, টেন থিটা ইজিক্যাল টু হবে, এটা হলো লম্ব অর্থাৎ ইউ, আর ভূমি হলো ভি, তাহলে ইউ বাই ভি। এখান থেকে তুমি থিটার মানটা বের করবে, তাহলে টেন থিটা ইজিক্যাল টু টেন ইনভার্স ভি ইউ বাই ভি, এই হলো তোমার সূত্র, এইটা দিয়ে কাজে লাগবে। এখন দেখো এখানে একটা অঙ্ক দেয়া আছে, অঙ্কটা তোমাদের করার জন্য দিয়েছি, জাস্ট অঙ্ক আমরা শুরু করবো, এরপরে আরো বেশি অঙ্ক করব। 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে। জাস্ট তুমি এটার সাথে মিলিয়ে অঙ্কটা করে ফেলবা, এটা হলো তোমার হোমওয়ার্ক। নেক্সট ওয়ান, যেমন আমরা ধরো যে লন রোলার কথাটা শুনেছ অবশ্যই, লন টেনিস, লন অর্থ হলো তোমার উঠান, বাসার সামনে যে বড় বড় জায়গাগুলি থাকে সেখানে যে টেনিসটা খেলে, ওখান থেকে নামটা আসছে লন টেনিস। লন টেনিসের ক্ষেত্রে অথবা আমরা যদি কোনো বোঝা ধাক্কা দিই অথবা টেনে নেই, তাহলে কোনটা সুবিধা আমাদের জন্য, সেখানে ফিজিক্স কি ব্যাখ্যা করে। দেখো লন রোলার যখন তুমি ঠেলা যখন দিবা তখন কি হয়, আর টান যখন দিবা তখন কি হয়। এখন মনে করো তুমি এফ বেগে ঠেলতেছো, তাহলে এটার দুইটা উপাংশ হবে, একটা হবে এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। একটু খেয়াল করতে হবে এফ সাইন থিটা, এখন যে লন রোলারের যে ভর সেটা নিচ দিকে কাজ করবে, খুব ভালো করে খেয়াল করবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো পরীক্ষায় আসছেও কিন্তু এবং আসতে পারে আবার। তাহলে ভরটা নিচের দিকে কাজ করবে, ডব্লিউ এটা ওজন আর কি ধরো। আর এখানে যদি থিটা হয়, আমরা একটু আগে উপাংশ কিন্তু বের করে দেখেছি, এই যে বললাম একটু আগে যে এইগুলো এখন অ্যাপ্লিকেশন। এফ কস থিটা এটা ভূমির সমান্তরালে আছে, আর এফ সাইন থিটা এটা লম্বভাবে আছে, নিচের দিকে টানতেছে। তাহলে তুমি যখন ঠেলা দিবা তখন কিন্তু নিচের দিকে দুইটা বল কাজ করতেছে, এটার ভরটা একটা কাজ করতেছে ডব্লিউ, আরেকটা কাজ করতেছে এফ সাইন থিটা, তাই না। তুমি যখন এটাকে ধাক্কা দিবা তখন কিন্তু এটা কাজ করতেছে। এখন প্রশ্ন হলো যে এই যে থিটা, এটা যদি এফ হয় তাহলে এফ কস থিটা, আমরা উপাংশের মানগুলি বের করে দেখেছি, এফ সাইন থিটা। এখন এখানে কিন্তু দুইটা বল নিচ দিকে কাজ করতেছে, একটা ডব্লিউ একটা এফ সাইন থিটা, তাহলে আপাত ওজনটা কত হচ্ছে, ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। তার মানে বেড়ে যাচ্ছে, কিন্তু ওজনটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো আবার একটু খেয়াল করো, ডব্লিউটা হলো রোলারের ওজন আর এফ সাইন থিটা হলো নিচের উপাংশ, তাহলে এটা দুইটাই নিচ দিকে রেখা, একই রেখা বরাবর কাজ করতেছে, সেক্ষেত্রে ভরটা বেড়ে যাবে। কিন্তু
যদি তুমি এটাকে টানো, এখানে দেখো টানলে কি হবে, উপরের দিকে এফ এর একটা উপাংশ হলো এফ সাইন থিটা, যেটা সামনের দিকে নিয়ে যাবে। আরেকটা দেখো এফ সাইন থিটা উপর দিকে, এটা কিন্তু উপর দিকে কাজ করতেছে, কিন্তু এটার ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, রোলারের ওজনটা। তাহলে এটা পরস্পর বিপরীতমুখী, তাহলে আপাত ওজনটা ওই ক্ষেত্রে কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভরটা কম হবে, ওজনটা কম হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ওজনটা যদি কম হয় তাহলে আমাদের সেটা মুভ করাতে সুবিধা, অতএব টানার ক্ষেত্রে কিন্তু আমাদের কম বল প্রয়োগ করতে হয়। এখানে এই জন্য দেখো যে ডব্লিউ গ্রেটার দেন ডব্লিউ প্রাইম গ্রেটার দেন ডব্লিউ, আর এখানে ডব্লিউ প্রাইম লেস দেন ডব্লিউ, তার মানে আপাত ওজনটা কম। সেই জন্য আমরা যে ট্রলি দেখো না টেনে নেয়, যদি ঠেলে নাও তাহলে ওজনটা বেশি হবে, আর টানলে ভরটা কম হয়, সেটা আমাদের জন্য সুবিধা। আচ্ছা নেক্সট ওয়ান, আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, নৌকার গুণ টানা। অনেকে এটা জানো কিনা আমি জানি না, তোমরা যারা গ্রামে দেখেছো বা এখন তো গুণ টানা নৌকা খুবই দেখাই যায় না, আসলে সব মেশিনে চলে। সেই ক্ষেত্রে ঘটনাটা এইখানে দেখো, এখন পার দিয়ে যখন নৌকা দিয়ে চলে, অনেকে যদি বাতাস যখন না থাকে তখন কিন্তু গুণ টানার ব্যবস্থা করা হয়। তোমরা গুণ টানার জিনিসটা পুরাতন সময় আর কি দেখা যায়, নতুন এখন আর দেখাটা খুব কঠিন। তারপর আমি এটা তোমাদের একটু বোঝানোর জন্য জিনিসটা ব্যবহার করেছি। দেখো যে যখন তোমাকে নৌকা গুণ টানে, মনে করো এখানে আমি একটা স্বাভাবিক একটা দেখা দিচ্ছি, এখানে একটা মাস্তল থাকে, এই মাস্তলটা একজন মাঝি মানে সহকারী মাঝি পাড়ে নিয়ে রশি দিয়ে বেঁধে মাস্তলের সাথে টেনে নিয়ে যায়। তো এটা কিন্তু দুইটা উপাংশ, আবার সে তোমাদের বলেছিলাম যে ওই উপাংশগুলো কাজে লাগবে আমাদের। এই যে এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে পি, এটা যদি এফ হয় বল, এফ বল প্রয়োগ করে, তাহলে পি ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা, পি ইজ ইকুয়াল টু এফ কস থিটা, ওইটা সাইন থিটা হবে, ও লম্ব উপাংশ। এটা কিন্তু আমাদের ইয়ের সাথে সম্পর্কিত। আর এটা হলো এফ সাইন থিটা। খেয়াল করো খুব ভালো করে এই জিনিসটা, এখান থেকে প্রশ্ন থাকে এখান থেকে। আমি আবার একটু বলি যে ভূমির সাথে যদি কোণটা ভূমির সাথে হয় তাহলে এখানে কস থিটা আসবে, আর কোণটা যদি ভূমির সাথে হয় তাহলে উপর দিকে সাইন থিটা হবে। কোণের ব্যাপারটা কিন্তু আবার এই ব্যাপার আছে, কোণটা যদি তুমি লম্বের সাথে ধরো তখন কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখ ওইটা পরে দেখো, কিন্তু এখন যেটা আছে সেটার সাথেই থাকো। যদি ভূমির সাথে কোণ উৎপন্ন করে অবশ্যই সেটা কস থিটা হবে, তখন উপরের দিকে অংশটা সাইন থিটা হবে। এখন এইটা মাঝি মনে করে এখান থেকে টেনে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো এটা দুইটো উপাংশে যাচ্ছে, এফ কস থিটা নৌকাটাকে সামনে নিয়ে যাবে, আর এফ সাইন থিটা নৌকাটাকে পারে ভিড়িয়ে দেবে। কিন্তু নৌকা তো পারে ভিড়ে না, আসলে ভিড়ে না কেন? ভিড়ে না তার কারণ হলো এই যে মাঝি যখন নৌকা বায়, মাঝি যখন এখানে নৌকা বাবে, তো বা এখানে যখন হাল ধরে, হালের এই যে বৈঠাটা এটা কি কাজ করে, এই কাজটা খুব সূক্ষ্ম ব্যাপার, কিন্তু একটু ভালো করে খেয়াল করো। আবার এখানে দুইটা উপাংশ, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। এফ কস থিটার কারণে নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়, আর এফ সাইন থিটার কারণে নৌকাটা পারে ভিড়বে। কিন্তু প্রশ্ন হলো নৌকা পারে ভিড়ে না কেন? উত্তর হলো বৈঠা দিয়ে এফ সাইন থিটা যে উপাংশটা সেটাকে প্রশমিত করে, নিউট্রালাইজ করে, এই মানটা জিরো করে দেয়। যদি মাঝির বৈঠা না ধরতো, হাল না ধরতো, এটা কন্ট্রোল না করতো, তাহলে কিন্তু নৌকাটা পারে ভিড়ে যেত। জিনিসটা মনে রাখবা। আমি আবার বলতেছি, দুইটো উপাংশ, এফ কস থিটা কারণে নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়, এফ সাইন থিটার কারণে নৌকাটা পারে ভিড়বে। পারে ভিড়ে না কেন? পারে ভিড়ে না তার কারণ মাঝি, প্রধান মাঝি বসে হাল ধরে থাকে। হাল ধরে কি কাজটা করে? সে এফ সাইন থিটার বিপরীত কাজটা সে বৈঠা দিয়ে করে, যার কারণে এফ সাইন থিটাটা জিরো হয়ে যায়। যদি জিরো হয়ে যায় তখন শুধু একটা বলই কাজ করে, সামনের বলটা এফ সাইন থিটা, সেটা এফ কস থিটা, সেটা সামনের দিকে যাবে। ক্লিয়ার? আরেকটা অংশ আছে, সেটা হলো তুমি যদি মনে করো যে নৌকাটা আমি খুব দ্রুত চালাবো, তখন তোমাকে কি করতে হবে? এটাও কিন্তু কোয়েশ্চেন থাকে। নৌকাটা দ্রুত চালাতে হলে তোমাকে থিটার মানটা কমাতে হবে। এখন প্রশ্ন হলো থিটার মান কেন কমাবে? কারণ তুমি যদি কস থিটা, তো এটা কস থিটার মান যদি জিরো করে দাও তাহলে ম্যাক্সিমাম, কিন্তু কারণ কস জিরোর মান 1, কস জিরোর মান 1, তাহলে তোমাকে এই রশিটা আরো বড় করতে হবে। বড় করলে এই কোণটা ছোট হয়ে যাবে, তখন
নৌকাটা দ্রুত চলবে। খেয়াল করবা জিনিসটা। তার মানে কি যে তুমি যদি থিটার মানটা কমিয়ে দাও তাহলে সাইন থিটার মানটা যদি কমিয়ে দাও তাহলে সাইন থিটা যত ছোটো করবো তত হবে, মানটা কমবে, সাইন 0 0 কিন্তু কজ 0 কিন্তু 1। তাহলে থিটার মানটা যদি তুমি কমিয়ে দাও কজের মানটা বেড়ে যাবে, নৌকাটা স্পিডের সামনের দিকে এগিয়ে যাবে। এই পর্যন্ত হলো আমার এই অংশটা একটা শেষ। এটা তোমাদের এই থেকে অঙ্ক থাকবে বা প্রশ্ন থাকবে, সৃজনশীল থাকবে, এগুলো কিন্তু করতে হবে। আমি দেখাবো, কিন্তু একদিনে তো সব সম্ভব না। তোমরা আস্তে আস্তে এগুলো ঠিক হবে। কঠিন মনে করবা না, কঠিন মনে করবা না, প্র্যাকটিস করবা বাসায়, তাহলে দেখবা যে খুব ভালো করতে পারবে। এখন আমরা যাব স্কেলার গুণনে যাব, আরেকটা অংশে যাচ্ছি আমরা। নতুন একটা ওয়ার্ডে প্রবেশ করতেছি এখন। কিন্তু এ ডট বি, এ বি কস থিটা, এগুলো কিন্তু আমি কয়েকবার লিখেও দিয়েছি এর আগে। দুটি ভেক্টরের ডট গুণফল, ডট অর্থ কি বলেছিলাম, বিন্দু। দুটি ভেক্টরের ডট গুণফল একটি স্কেলার আছে, তাকে স্কেলার গুণন বলে। আচ্ছা, কিন্তু এই ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব? দেখো এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা। এখন ও আমি এখানে পি একটা বিন্দু নিলাম, লম্ব টেনে নিলাম, পিএন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এই অংশগুলা। তাহলে দুটি ভেক্টরের ডট গুণফল একটি স্কেলার রাশি, তাদের মান হবে ওই দুটি ভেক্টরের মান। দেখো এটা কি ভেক্টর এর মান, বিটা কি ভেক্টর বি এর মান, এবং ওদের মধ্যবর্তী কোণের কস থিটার গুণফলের সমান। এটা হলো ডেফিনেশন। এন্ড ব্যাখ্যাটা কিভাবে দিবা? ব্যাখ্যাটা হবে এরকম যে আমরা দেখো এ এবং বি দুইটা ভেক্টর নিলাম। এখন পি বিন্দু থেকে এ ভেক্টরের উপর পিএন লম্বটা নিলাম, তাহলে ও পি এন এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ। খুব ভালো করে খেয়াল করবা। এখন দেখো কস থিটা সমান কত হবে? কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ওএন, অতিভুজ কত? ওপি। দেয়ারফর ওএন সমান ওপি কস থিটা সমান ওপি সমান কত? বি। তাহলে বি কস থিটা। ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা কিন্তু। ও এন সমান বি কস থিটা। তাহলে দেখো এইটা কিন্তু ও এন, এই ও এন এর পরিবর্তে আমি লিখব বি কস থিটা। এন্ড হোয়াট ইজ বি কস থিটা? বি কস থিটা হলো ভেক্টর এর উপর বি এর লম্ব বিক্ষেপ। এখন লম্ব বিক্ষেপ কি? ওখানে তোমার একটা কনসেপশন দিচ্ছি আমি তোমাদের, মানে পড়ে এসছো, প্রজেকশন যেটাকে বলে ইংরেজিতে। এখন মনে করো এ বি একটা বাহু, সিডি একটা বাহু। এ বি বাহুর উপর তুমি আলো ফেললা, তাহলে এই বি অংশটা সিডির উপর কিন্তু এসে প্রজেকশন পড়বে। সেই জিনিসটাই দেখো এখানে ওপি যে অংশটা, অর্থাৎ বি ভেক্টরটাকে আমি যদি এইভাবে এখানে আলো ফেলি তাহলে ও এন এর উপর এসে পড়বে কিন্তু। তাহলে প্রজেকশনটা হলো, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? বি কস থিটা হলো ভেক্টর এর উপরে বি এর লম্ব বিক্ষেপ। এখন আমি কিন্তু এই অংশটাকে অফ করে আরেকটা অংশ দেখাচ্ছি। তাহলে দেখো একই চিত্র দিয়ে দুইটা দেখাচ্ছি। এটা ধরো এম, এটা ধরো এন প্রাইম ধরলাম। তাহলে কিন্তু এখন ত্রিভুজটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন আবার কস থিটা সমান কত হবে? আগের যে ত্রিভুজটা ছিল সেটা ছিল, লিখে দিই তাহলে হয়তো সুবিধা হবে, ও পি এন হতে। আর এখন ত্রিভুজটা হবে ও এম এন প্রাইম, ও এম এন প্রাইম ত্রিভুজ থেকে। তাহলে এখানে কস থিটা সমান কত হবে? এটা যদি, এটা তো লম্ব এঁকে নিলাম, এটা 90 ডিগ্রি। তাহলে ভূমি বাই এটা তো অতিভুজ, তাহলে ভূমি হলো এটা। তাহলে ও এন প্রাইম বাই ও এম। তাহলে ও এন প্রাইম সমান ও এম সমান হলো এ, তাহলে এ কস থিটা। এখন এইটা হলো এই যে ও এন, এই অংশটা হলো এ কস থিটা, এ কস থিটা। এখন এ কস থিটাটা কি? এ কস থিটা হলো ভেক্টর বি এর উপরে এর লম্ব বিক্ষেপ। আগেরটার উল্টো কিন্তু, একই জিনিস, ভয়ের কিছু নেই। আমি আবার একটু বলি, বি কস থিটাটা কি? ভেক্টর এর উপর বি এর লম্ব বিক্ষেপ। আর এ কস থিটা হলো ভেক্টর বি এর উপর এর উপর বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা, আর এ কস থিটা হলো ভেক্টর বি এর উপর এর লম্ব বিক্ষেপ। এখন এইটা জিনিসটা যে পেলাম,
এখান থেকে ফাইনালি আমরা কি করব? এখন দেখো এ ডট বি, এ বি কস থিটা। আবার এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ ডট বি, বি এ কস থিটা। এখন এটা কেন লিখলাম একটু খেয়াল করো জিনিসটা, জাস্ট ব্যাখ্যাটা দিলাম। তোমাদের যখন অ্যাপ্লিকেশন হবে তখন কিন্তু এত কঠিন হবে না, ভয়ের কিছু নাই, মান বের করবা আর কিছু না। দেখো তাহলে দুটি ভেক্টরের ডট গুণফল, তাদের যে কোনো একটি ভেক্টরের মান, দেখো এটা হলো কি ভেক্টর এর মান, এবং এর দিকে লম্ব অভিক্ষেপ কত বি কস থিটা, তাহলে অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপে গুণ করলে তুমি এ ডট বি এর মান পেয়ে যাচ্ছ। ঠিক অনুরূপভাবে দেখো দুটি ভেক্টরের ডট গুণফল যে কোনো একটি ভেক্টরের মান, তাহলে কোন ভেক্টরের মান? বি ভেক্টরের মান। তাহলে এবং এই ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশ কত? এ কস থিটা। তাহলে বি এর দিকে উপাংশ কত? এ কস থিটা। দেখো এ কস থিটা। এই জিনিসগুলো এখান থেকে যে এ কস থিটা বি কস থিটা বের করতে বলে। আমরা যখন এই অঙ্ক করব তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তারপরে তুমি বাসায় এগুলো বই থেকে মেনে পড়ে নিবা, জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আর অঙ্ক যখন করব তখন আমরা এইগুলি ধরে ধরে আবার করাবো, তখন আবার জিনিসগুলো ক্লিয়ার হবে। এখন দেখো আমাদের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আবার তোমাদের আমরা এখন এই সূত্রগুলো একটু দেখবো যে কিভাবে মানগুলো এরকম বের হলো এবং আমাদের এগুলো প্রয়োজন হবে। মনে আছে তো বাল্যকালের কথা? আমরা কিন্তু পড়িয়েছি আই জে কে। আইটা হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, আর কেটা হলো জেড অক্ষ বরাবর একক ভেক্টর। আচ্ছা, এখন এটার সমান হলো 1 এবং আই ডট জে, জে ডট কে, কে ডট আই ইকুয়ালস টু 0। হ্যাঁ, আমি তখন মুখস্থ লিখলাম, এখন তোমাদের বুঝাই দেবো, ভয়ের কিছু নাই। দেখো একটু আগে আমরা পড়লাম, এখন আমরা জানি, তুমি হয়তো এতদিন জানতে না জিনিসটা বা দেখেছো বুঝো নাই, কিন্তু এখন আমরা জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এইটা হলো আমাদের বেসিক পড়া, খেয়াল করো কথাটা। আচ্ছা, এখন এখান থেকে এ আমি এই অংশটা লিখব, তাহলে আই ডট আই ইজ ইকুয়াল টু, দেখো খেয়াল করো, এর পরিবর্তে আমি একদম সিম্পল দেখাই দিচ্ছি, এর পরিবর্তে ভেক্টর আই, আর বি এর পরিবর্তেও ভেক্টর আই লিখলাম, মানে একক ভেক্টর আই লিখলাম। ঠিক এই মানটা এখানে লিখলাম, দেখো খেয়াল করো জিনিসটা। এখন এখানে ডান দিকে কি আছে? এই এটা কি? ভেক্টর এর মান। তাহলে এখানে কি হবে? এই সূত্র অনুযায়ী তাহলে একক ভেক্টর আই এর মান হবে ম্যাগনিটিউড অফ আই। ঠিক সেকেন্ড ওয়ানও কিন্তু তাই, ম্যাগনিটিউড অফ আই। এখন তোমাদের মনে আছে তো এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষের দিকে আই, ওয়াই অক্ষের দিকে জে, জেড অক্ষের দিকে কে, এইভাবে আমরা চিন্তা করে দেখতে পারি। তাহলে আই ডট আই, এখন আয়ের সাথে আই কত ডিগ্রি কোণ করে আছে? আই এখানে যদি আমি আরেকটা আই আঁকি তাহলে এটা তো পরস্পর সমান্তরাল, রেল লাইন তো পরস্পর সমান্তরাল বসে, তাই না? তাহলে যদি সমান্তরাল হয় তাহলে মধ্যবর্তী কোণ 0। আর খুব তোমরা জানো যে cos 0 মান 1, তাহলে যেহেতু এটা একক ভেক্টর এর ম্যাগনিটিউড হবে 1, এটাও একক ভেক্টর ম্যাগনিটিউড হবে 1, এইটা হলো cos 0 মান হলো 1, তাহলে গুণ করলে 1। দেখো কত সহজ জিনিস, আই ডট আই, এই যে 1 প্রমাণ হয়ে গেল। এই দেখো এই যে প্রমাণ আই। ঠিক জে ডট জে, কে ডট কে ভাবে করে নিবা, এটা হোমওয়ার্ক, তোমাদের বাসায় একটু প্র্যাকটিস করবা। এখন দেখো যে নেক্সট ওয়ান তাহলে কি হচ্ছে, আই ডট জে 0, এটা কিভাবে আমরা করব? আবার সেই একই সূত্র, আমি আই ডট জে লিখলাম, ডান দিকে মান লিখব, তাহলে এটা ম্যাগনিটিউড অফ আই, ম্যাগনিটিউড অফ জে। এখন দেখো এখানে এটা আই যদি হয়, এটা যদি জে হয়, তাহলে মধ্যবর্তী কোণ উইদাউট এনি হেজিটেশনস এটা হলো 90 ডিগ্রি। তাহলে কস কিন্তু cos 90, অবশ্যই তোমরা এতক্ষণ বলে ফেলতে পারো। তাহলে এটা মান 1 একক ভেক্টর, মান 1 একক ভেক্টর, এটা 0, cos 90 মান 0, তাহলে সব মিলে 0। দেখো হয়ে গেল আই ডট জে। অতএব অনুরূপভাবে জে ডট কে, কে ডট আই গেল 0। অর্থাৎ যদি একই সংখ্যা থাকে তখন 1 হবে। যেমন ধরো এ ডট এ, তাহলে এটা কত হবে? এ স্কোয়ার। যদি বি ডট বি হয়, বি স্কোয়ার। এই তো জিনিসগুলো। এখন এখান থেকে আমরা এইটার আরেকটা সূত্র আছে, আমি তো এখন থিওরিটা পড়লাম, এটার ম্যাথামেটিক্যালি আরেকটা সূত্র আছে যেটা দিয়ে আমরা অঙ্ক করব।
সেটা হলো এ এর মান আমরা যদি 3 মাত্রিক লিখি, খেয়াল করো এগুলো কিন্তু আগে পড়ানো হয়েছে, ওই ক্লাসগুলা যদি কেউ দেখে না থাকো তাহলে এগুলা করবা, অনেকদিন পরপর ক্লাস হয় তো, খেয়াল রাখবা জিনিসগুলা। এখন বি সমান হবে তাহলে B1I B2J B3K। সায়েন্সের সবগুলো স্টুডেন্টের ফোন নাম্বার কিন্তু আমার আছে, আমার কাছে প্রায় 500-র মতো। এগুলো আমি যোগাযোগ করব, তোমরা অবশ্যই ক্লাস করবা, সবাই ক্লাস করতে হবে, না হলে এরপর কিন্তু পরীক্ষা হবে, তখন পরীক্ষা কিভাবে দিবা? আর ফিজিক্স না পড়লে তো লেখা যায় না, এটা তো সাহিত্য না, তাই না? সাহিত্যও কিন্তু পড়তে হয়, আমি খাটো করে দেখতেছি না কাউকে, কিন্তু ফিজিক্স তো এক কলমও লিখতে পারবো না তুমি যদি না জানো। তাহলে দেখো এটা তোমাকে আমরা ধরে নিলাম উই হ্যাভ ইট, আমাদের কাছে এটা আছে, and we have to find out the value of a dot b সমান a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। আমাদের এটা কিন্তু অস্ত্র, আসলে এটা আর্মস, এগুলি ছাড়া কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে যেতে পারবো না, পরীক্ষা ক্ষেত্রে যেতে পারবো না। তোমার কাছে যত ফর্মুলা থাকবে তুমি তত ইউনিক হবা, এটা মনে রাখবা। আর ফিজিক্সের অঙ্ক জানা মানে কি, তুমি কেমিস্ট্রির অঙ্ক জানতে পারবা, এর সাথে তুমি ম্যাথামেটিক্স তোমার ভালো হবে, এটা খেয়াল রাখবা জিনিসগুলো। ম্যাথামেটিক্সে ভালো থাকলে সব দিকেই ভালো আসলে। এখন দেখো যে কিভাবে করব আমরা, এই মানটা আমরা বের করব। আচ্ছা, এখন আমরা শুরু করি। দেখো এখানে লেফট হ্যান্ড সাইড এ ডট বি, খুব মনোযোগ দিয়ে পড়বা কিন্তু, A1I প্লাস A2J প্লাস A3K। এখানে কিছুই না, আমি মানটা বসিয়ে দিলাম। দেখো এ সময় আমরা কিন্তু লিখে দিয়েছি, এটা এখানে লিখেছি। এখানে তুমি এক্স AY AZও লিখতে পারো, আমরা A1 A2 A3 দিলাম সহজের জন্য, মাঝখানে ডট, আবার কত বি, তাহলে বি এর পরিবর্তে B1I B2J B3K। দেখো ঠিক আছে। এখন সিম্পল মাল্টিপ্লিকেশন, কোনো জটিলতা কিন্তু নাই। খুব মনে করো যে ফিজিক্স না জানি কত কঠিন, কিন্তু দেখো এখানে কঠিনতার কিচ্ছু নাই। A1 দিয়ে গুণ করে নেবা, এই তিনটা গুণ করবে, তাহলে কত হবে A1 B1 I ডট I। ডট না লিখলে কিন্তু গেল, মনে রাখবা, এটা ভুল হবে। তাহলে আবার প্লাস, তাহলে A1 B2 A1 B2 I ডট J প্লাস A1 B3 A1 B3 I ডট K। অর্ডারটা ঠিক রাখতে হবে, যাকে যতটুকু প্রাপ্য সম্মান তাকে দিতে হবে, এটা মনে রাখবা সবসময়, কাউকে অসম্মান করার কিছু নাই। আবারও দেখা দিচ্ছি A1 B1 I ডট I ডট A1 B2 I ডট J প্লাস A1 B3 I ডট K। এরপরে কিন্তু খুব সিম্পল, এরপরে তুমি কন্টিনিউ করবা। তাহলে কি হবে A2, দেখো A2 দিয়ে আবার করতে হবে, A2 B1 J ডট I প্লাস A1 A2 B2 J ডট J প্লাস A2 B3 J ডট K প্লাস আবার এটা দিয়ে গুণ করতে হবে A3, খুব সহজ জিনিস, K ডট I প্লাস A3 B2 K ডট J প্লাস A3 B3 প্লাস A3 B3 K ডট K। দেখো এখন একটু আগে আমরা লিখেছিলাম, একটু মনে আছে তো, I ডট I, আবার একটু লিখে দিই যে মনে থাকবে, বারবার একই জিনিস প্র্যাকটিস করতে হয়, তাহলে ম্যাক্সিমাম পারফেক্ট। দেখো তাহলে I ডট J ডট K সমান K ডট I ইকুয়ালস টু 0। এখন উই আর গোয়িং থ্রু দিস কন্ডিশন। দেখো কি কন্ডিশন, দেখো প্রথমেই আসো A1 B1, তাহলে I ডট I মান 1, খুব সিম্পল, প্লাস A2 B2
A1 B2, তাহলে I ডট জে হলো 0। এগুলি মুখস্থ হয়ে যাবে। তুমি মনে করো স্যারে কীভাবে পারে, তুমি আরও বেশি পারবা। আমাদের ছেলেমেয়েরা আমাদের চেয়ে ব্রিলিয়ান্ট, এটা মনে রাখবা। তোমরা অনেক ব্রিলিয়ান্ট, কিন্তু তোমরা জানো না যে তোমরা ব্রিলিয়ান্ট। I ডট কে সমান 0, মানে শুধু একই রকম সংখ্যাগুলো 1 হবে, বাকি সব 0 হবে। A2 B1 0 প্লাস A2 B2 ইন্টু 1। আবার দেখো A2 B3 ইন্টু 0 প্লাস A3 B1 ইন্টু 0 প্লাস A3 B2 ইন্টু 0 লাস্ট 1 বাট নট দ্য লিস্ট 1, এটা ইকুয়াল টু 1। এখন দেখো আমি ভেঙে দিলাম কেন, যেন বুঝতে সুবিধা হয়। তুমি বলবো স্যারের দ্রুত করে যাচ্ছে, দ্রুত করতে হয় এবং বুঝাইতে হয়, দুইটাই। এখন দেখো A1 B1 থাকবে, A2 B2 থাকবে, A3 B3 থাকবে, আর বাকি কিন্তু সবগুলো 0। 6টা 0 হয়ে যাবে, 3টা থাকবে। তাহলে A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, we have got it। পড়া শুরু করলে মনে হয় যে স্টুডেন্ট সামনে আছে, বুঝছো? অতএব পড়াতে সমস্যা হয় না। ক্লিয়ার? এখন সমস্যা থাকার কথা না কারো। এটা দিয়ে আমরা কি করব, তাই না? এটা ওই যে বললাম যে এগুলো হলো আমাদের অ্যাপারেটাস, অস্ত্র। এটাতে আমাদের কাজ করতে হবে, যন্ত্র। কিভাবে করব আমি একটু একটা দেখাই দিচ্ছি। বাসায় যে বইগুলো আছে, বইয়ের মধ্যে এগুলো প্রচুর আছে, প্র্যাকটিস করবো। আমি একটা অঙ্ক দেখাই দিচ্ছি। ধরো এ এর মান এরকম দেওয়া আছে, 3i মাইনাস 4j প্লাস কে। সিম্পল একটা জিনিস দেখো ভেক্টর বি ইজ ইকাল টু ধরো 2i প্লাস 4j প্লাস 2k। এখন আমরা কিভাবে অঙ্কগুলা করব? আচ্ছা, এখন দেখো কিভাবে করব। তার মানগুলি এখানে সবই দেয়া আছে। আমি সূত্রটা মুছলাম না, মুছে রেখে দিলাম, এটা কাজে লাগবে আমাদের। এখন তুমি কিভাবে কোনটা ধরবা? আমরা যখন পড়াই তখন কিন্তু একদম মিনিমাম যে স্টুডেন্টরা যে বুঝে না, তাকে স্ট্যান্ডার্ড করেই কিন্তু ধরাই, অঙ্ক পড়াই। অতএব সবাই কিন্তু বুঝতে পারবা জিনিসটা। দেখো এখান থেকে তুমি ইন কম্পারিজন উইথ দ্যাট, একটু আগে ওয়ান্স এগেইন আমি লিখেছিলাম A1i প্লাস A2j প্লাস A3k B1i B2j B3k। এখন দেখো সবাই খেয়াল করো ভালো করে। আবার যারা ক্লাস করতেছো আমি আবারও ধন্যবাদ দিচ্ছি, এবং এর পরবর্তী ক্লাসগুলা তোমরা একটু খেয়াল রাখবা। তুমি যে অফিসিয়াল ডিইউসি, ধনী ইউনিভার্সিটি কলেজ ডিইউসি দিলেই তুমি এটার মধ্যে ব্যানার পাবে, আর আর্কাইভে গিয়ে তুমি ক্লাসগুলো পাবে। খেয়াল রাখবা জিনিসগুলো, তোমার আন্তরিকতা থাকতে হবে। আবার যখন আমরা ইনশাল্লাহ ক্লাসে ফেস টু ফেস ক্লাস করব, তখন কিন্তু এই জন্য আমি কথা বলবো তোমাদের এগুলো নিয়ে। মনে রাখবা এবং আমারও মনে থাকবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আল্লাহ যেন হায়াত দেন, নেক হায়াত দান করেন সবাইকে। দেখো এখানে তুমি একটু কম্পেয়ার করো। এখানে দেখো A1i, তাহলে এখানে 3i, তাহলে একটু কম্পারিজন উইথ দ্যাট। দেখো তাহলে এর পরিবর্তে কত হচ্ছে? 3 হয়ে গেল। দেখো এখানে যে সহগ হলো A2, আর এখানে যে সহগ কত হবে? এখানে তুমি ব্যাপারটা এইভাবে ঘটবে। তাহলে A2 সমান হবে -4, কারণ সূত্রের প্লাস দিয়ে, এখানে সূত্রের প্লাস দিয়ে এই 4টা এখানে মাইনাস হবে, তাহলে -4 হবে। এইটা অনেকে ভুল করো, এই জিনিসটা যেন ভুল না হয়। কোথায় কোথায় ভুল হয় সেটা তো আমরা জানি, এই জিনিসগুলো এই দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো কে এর সহগ এখানে A3, কিন্তু এখানে কে এর সহগ নাই। নাই মানে কি? নাই মানে নাই, দেখা যায় না দেখে নাই। এই যে দেখো 1, তাহলে এখানে 1 হবে। তাহলে এরপরে এখন তোমার বলো B1 কত হবে? আমার ধারণা অনেকেই বুঝতে পেরেছ। B1 দেখো আয়ের সহগ কত? B1, এখানে আয়ের সহগ কত? 2, তাহলে B1 2, তারপর B2 4, B3 2। এখন জাস্ট গুণ করবো, হয়ে যাবে। দেখো এই যে A1 কত? 3, B1 কত? 2 প্লাস A2 কত? -4, এখানে এটা ব্র্যাকেট দিয়ে মাইনাসটা লিখবা। B2 হলো 4 প্লাস A3 1 আর B3 হলো 2, তাহলে কত হয়? 6 মাইনাস 16 প্লাস 2, তাহলে 8 মাইনাস
16, তাহলে -8, এইটাই হলো রেজাল্ট। এই হলো অবস্থা, এইভাবে তোমাকে কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন গেল, আচ্ছা এখন দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, যে দুটি ভেক্টর যদি লম্ব হয় তখন কত ডিগ্রি কোণ হবে? লম্ব হলে আমরা জানি যে কোণ 90 ডিগ্রি, তাই না? দেখো এ ডট বি ইকাল টু, এগুলো আমরা এখন মুখস্থ হয়ে গেছে, এ বি কস থিটা, তাই না? কিন্তু যদি লম্ব হয় তাহলে কোণের পরিমাণটা কত হয়? 90 ডিগ্রি। তাহলে এ ডট বি ইকাল টু এ বি কস 90, তার মানে কি 0 হবে। অর্থাৎ তোমাকে যদি কন্ডিশন দেয় যে দুটি ভেক্টর কখন লম্ব হবে, তখন 0 হবে, 0 হলে লম্ব হবে, আবার লম্ব হলে 0 হবে, এভাবে তোমাকে কাজটা করতে হবে। এখন আরেকটা জিনিস আমরা আছি, আমরা হয়তো একটু দেখাই দিচ্ছি, কমপ্লিট করতে পারবো না আমরা, কারণ এর পরে ক্লাস আছে। এখন দেখো যে ভেক্টর গুণনটা, ওইটা আমি যদি চিত্রটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এই চিত্রটা থেকে পড়ে নেবে, আগামী ক্লাসে আমি বাকিটা ইনশাল্লাহ সলভ করব। সেটা কিভাবে হবে? এ ক্রস বি ইকুয়ালস টু ইটা এ বি সাইন থিটা। এখন এখানে এটার ব্যাখ্যার ক্ষেত্রে আমরা যেটা চিত্র আঁকবো, দেখো ও এ, ধরো এটা এ না, এটা ও এ দিচ্ছি, তো এটা পি দেই, ও পি কিউ আর, এটা হলো এন, এটা হলো ডি, এটা ধরো থিটা। এখন এখানে একটা স্ক্রু থাকবে, ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী আমরা কাজটা করবো, এটা একটু ব্যাপার আছে আর কি, এটা দুই দিকে কাজ করবে, একটা হলো ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সবই ঠিকই থাকবে, লেবেলিং সেম, ভয়ের কিছু নাই। পি কিউ আর থিটা, এটা হলো এ, এটা হলো বি। এখন দেখো সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি। দুটি ভেক্টরের ক্রস গুণফল একটি ভেক্টর রাশি। দেখুন প্রশ্ন হলো, আগেরটা কিন্তু স্কেলার ছিল, ওখানে কিন্তু কোনো ভেক্টর সাইন ছিল না, এখানে কিন্তু একক ভেক্টরের সাইনটা আছে, অতএব এটা কিন্তু ভেক্টর রাশি। তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণফল একটি ভেক্টর রাশি, তাদের মান হবে ওই দুটি ভেক্টরের মান আগের মতোই। দেখো এটা কি ভেক্টর এর মান, বিটা কি ভেক্টর বি এর মান, এবং ওদের মধ্যবর্তী কোণের সাইন থিটার গুণফলের সমান। আগেটা ছিল কস থিটা, এখানে এরিয়া আছে, ক্ষেত্রফল আছে, ওটা তো ভেক্টর রাশি, এই জন্য এটা সাইন থিটা আসছে, কথাটা মনে রাখবা। তাহলে আমি ফাইনালি আবার বলি, দুটি ভেক্টরের ক্রস গুণফল একটি ভেক্টর রাশি, তাদের মান হবে ওই দুটি ভেক্টরের মান, ওই দুটি মান এবং ওদের মধ্যবর্তী কোণের সাইন থিটার গুণফলের সমান। কিন্তু ভেক্টর রাশি তো মান সমান আছে, এখানে তো দিকের ব্যাপার আছে, দিকটা কিন্তু বলতে হবে। দিক হবে ওই দুটি ভেক্টর, এই যে দেখো ভেক্টর যেটা একটা এ একটা বি, তো ওই দুটি ভেক্টরকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে, তুমি যদি এইভাবে ঘোরাও, দেখো এটা এইভাবে আছে, এভাবে যদি স্ক্রুকে ঘোরাও ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী, খুব সিম্পল একটা জিনিস, তোমরা বাসায় হয়তো দেখেছো বা দেখতেও পারো, একটি স্ক্রু ড্রাইভার নিয়ে এটাকে যদি তুমি ডান হাত দিয়ে ঘোরাও, এইভাবে যদি ঘোরাও, ঘড়ির কাঁটা বিপরীত দিকে যদি ঘোরাও, তাহলে উপর দিকে উঠবে, দ্যাটস পজিটিভ। আর ঘড়ি কাঁটার দিকে যদি ঘোরাও তাহলে নিচের দিকে যাবে, ইটস নেগেটিভ। মনে রাখবার কথাটা, এবং এটা বইয়ের মধ্যে আছে, কিন্তু ভয়ের কিছু নাই, বললাম বারবার, কারণ ফিজিক্স তোমার ভেক্টরটা যদি না বুঝো তাহলে অন্য অনেক ক্ষেত্রে সমস্যা হবে, কারণ ভেক্টর ছাড়া তুমি প্রায় অধ্যায়ের মধ্যে ভেক্টর আছে, অতএব যেটা ছাড়া তোমার চলবে না সেটাকে তোমার ভয় পেলেও চলবে না, এটা করতেই হবে তোমাকে। এবং একটা সময় দেখবে যে তুমি এগুলো বুঝতে পারতেছো, তার মানে পরেগুলো আরও সহজ মনে হবে। প্রথম তো একটু জটিলতা থাকতেই পারে, ভয়ের কিছু নাই, বারবার বলি, যেহেতু ভয়ের কিছু নাই, তুমি প্র্যাকটিস করবা, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণফল একটি ভেক্টর রাশি, তাদের মান হবে ওই দুটি ভেক্টরের মান ওদের মধ্যবর্তী কোণের সাইন থিটার গুণফলের সমান, এবং দিক হবে ওই দুটি ভেক্টরকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে যে দিকে যাবে। তাহলে তুমি যদি এই দিকে ঘোরাও তাহলে উপর দিকে যাবে, এটা পজিটিভ,
আর এইটা যদি এটা দেখো এদিকে ঘোরাচ্ছে, এটা নিচে দিকে নেগেটিভ। খুব সিম্পল জিনিস। এখন আমরা কি করলাম, উপরে যে আর বিন্দু থেকে ভেক্টর এর উপরে আমরা লম্ব টেনে নিলাম, তাহলে আর এন মানে ডি। খুব সিম্পল। দেখো ত্রিভুজ ও আর এন ইটস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা সমগ্র ত্রিভুজ এখানে। তাহলে এখান থেকে সাইন থিটা কত, সাইন থিটা, এটা যেহেতু থিটা এটা লম্ব, তার মানে ডি একবারে লিখে দিলাম, আর অতিভুজ বি মান লিখে দিলাম, তাহলে ডি ইজ ইকাল টু বি সাইন থিটা। এখন এই যদি সমীকরণ 1 হয়, খুব সিম্পলি দেখো সমীকরণ 1 এর মধ্যে মানটা বসায় দাও, তুমি সহজে পেয়ে গেলে জিনিসটা। এই দেখো হয়ে গেছে, খুব সিম্পল এটা। এখন এগুলো সহজ মনে হবে। দেখো এ 1 হতে, সমীকরণ 1 হতে সমীকরণ 1 হতে তাহলে এ ক্রস বি, ডান দিকে দেখো ইটা ঠিক থাকবে। এখন এটা ঠিক আছে, বি এর পরিবর্তে আমি কত লিখব, বি সাইন থিটার পরিবর্তে আমরা ডি লিখব। খেয়াল করো জিনিসটা, এটা ডি লিখব, তাহলে এ ইন্টু ডি। আর মজার ব্যাপার কি দেখো, যে আমরা এখানে বি এর পরিবর্তে ডি এর পরিবর্তে বি সাইন থিটা লিখলাম, কিন্তু এটা কি হলো দেখো ডান দিকে এটা হলো একটা সামুদ্রিক হলো না, সামুদ্রিকের ভূমি, আর ডিটা হলো সামুদ্রিকের লম্ব। তাহলে সামুদ্রিকের ভূমি ইন্টু সামুদ্রিকের লম্ব, আমার সামুদ্রিক ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো কোথায় কোথায় লিখলাম, আমরা শুরু করেছিলাম কিন্তু দুটি ভেক্টর ক্রস গুণন দিয়ে, কিন্তু তাতে পেলাম কি একটা সামুদ্রিক ক্ষেত্রফল পেলাম। তাহলে আমরা এখানে যদি এইভাবে চিন্তা করি যে এটাকে তাহলে লিখতে পারি যে ইটা ও পি কিউ আর এর ক্ষেত্রফল, এটাকে সামান্তরিক এর ক্ষেত্রফল। অঙ্ক করতে হবে, দেখবে এগুলো আছে। এখন যদি আমরা এটা পরম মান নিয়ে নিই, পরম মান যদি নিয়ে নিই তাহলে এখন ইটাটা উঠে যাবে, তখন আর তুমি লিখবা যে ও পি কিউ আর এর ক্ষেত্রফল। তাহলে একটা জিনিস আমি ফাইনালি এখানে ড্র করতে পারি, সেটা হলো যে একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর হয়, তাহলে ওই দুটি ভেক্টর দ্বারা অঙ্কিত সামুদ্রিকের ক্ষেত্রফল ভেক্টর দুটি ক্রস গুণফলের সমান। খুব সিম্পল জিনিস। ভেক্টর দুটির দেখো এটা ক্রস গুণফলের মান যখন বের করবা, যদি সামুদ্রিকের ক্ষেত্রফল যদি বের করবা, তুমি ভেক্টরের ক্রস গুণফলের মান পেয়ে গেলা। এটা হলো আমাদের ভেক্টর গুণনের মানটা। এখন এরপরে তোমার হোমওয়ার্ক আমরা দিয়ে দিচ্ছি, এটা করবা আগামী ক্লাসে, আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। এটা হলো যে এ ক্রস বি মান নির্ণয়ের সূত্র, এ ক্রস বি আই জে কে A1 A2 A3 B1 B2 B3, এই প্রমাণটা তোমরা বাসায় করবা, এটা হোমওয়ার্ক। এবং এটার জন্য কিন্তু কিছু সূত্র আছে, শায়দ সময় কতটুকু আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো এই প্রমাণটা কিভাবে করবো, তার মধ্যে আবার আমি কেন আবার এই কথাটা বললাম, কারণ আগে যে আমরা করেছি যে আই, এখানে কিন্তু ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এখানে কিন্তু জিরো হবে, আগেটা কিন্তু ডট আছে। তোমরা কিন্তু এই জিনিসটা ভুল করো অনেকে, এবং স্বাভাবিক, পরে আবার একটা সময় দেখা যায় যে কারোই ভুল হয় না ইনশাআল্লাহ। দেখো এটা কিন্তু 1 ছিল, কিন্তু কোথাও খেয়াল রাখবা এটা ডট, এটা কিন্তু ক্রসের ক্ষেত্রে এই মানটা হবে। আবার আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি বাকিগুলা, তারপরে আমি শেষ করবো ইনশাল্লাহ। দেখো এটা যদি আই হয়, এটা যদি জে হয়, এটা যদি কে হয় সাইক্লিক অর্ডার অনুযায়ী, তখন আবার এখানে মানটা এরকম হবে আই ক্রস জে সমান কে, বাকি থাকে কে। দেখো তারপর জে ক্রস কে, এখান থেকে তুমি চিত্রটা একে যখন প্রমাণ করবা এটা করে দেখে নিতে হবে, তাহলে আই বাকি থাকে আই লিখবা, সহজ। আবার কে ক্রস আই জে। আচ্ছা এখন প্রশ্ন হলো, এটা তো ওই যে বললাম যে ভেক্টর গুণন, এখানে যদি ডিরেকশন চেঞ্জ করে দিলেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে এখানে আবার এই মানটাও আছে যে জে ক্রস আই ইট উইল বি মাইনাস কে, তাহলে কে ক্রস জে ইট উইল বি মাইনাস আই, তারপরে আই ক্রস কে ইজ ইকুয়াল টু মাইনাস জে। এই মানগুলো অত্যন্ত জরুরি, বুঝছো। আর ফাইনালি লাস্ট অফ অল, আমরা আগে এই এ ডট বি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি বি ডট এ, কিন্তু এ ক্রস বি এর ক্ষেত্রে লিখতে পারি না, এটা মাইনাস সাইন দিয়ে লিখতে হয়, মাইনাস বি ক্রস এ।
কারণ ভেক্টর গুণন আর স্কেলার গুণন কিন্তু সেম না। না, আজকে এই পর্যন্ত। আর বাসায় একটু পড়াশোনা করো, ভালো থাকার চেষ্টা করো। সংক্রমণের হার বাড়তেছে, একটু সাবধানে থাকবা, সবার জন্য দোয়া করবা। আমরা যেন সুস্থ থাকি, আবার যেন ক্লাসে আসতে পারি। আর নিজের দিকে খেয়াল রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাবা মার কথা শুনবা, আল্লাহর কোরআন হাদিস পড়ার চেষ্টা করবা। একটা সময় বুঝতে পারবা যে আসলে আল্লাহ আমাদের কত সৃষ্টি করে, মানে কত আপন করে, কত আন্তরিকতার সাথে সৃষ্টি করেছে। আমাদের নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, অনেকের কিন্তু নেই। তুমি কেন আল্লাহকে স্মরণ করবা না বলো? এরকম কোনো কারণ আছে? সব নিয়ামত দিয়ে রেখেছে আমাদের। দেখো, তুমি যেন কেউ যদি এই হাসপাতালে ভর্তি হয়, অক্সিজেন দিয়ে তাতে লক্ষ লক্ষ টাকা লাগে কয়েকদিন দিলে, আর আল্লাহ কিন্তু অক্সিজেন ফ্রি করে দিয়েছে আমাদের। আমরা কিন্তু একবারও বুঝি না যে আসলে কত আমরা এই নিয়ামত ভক্ষণ করতেছি আল্লাহ। কিন্তু তার শুকুরটা আদায় করতে হয়। শুকুর আদায় করলে তোমার মনও ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। আর আমি যোগাযোগ করবো বলছি, আমার কাছে রোল নম্বরগুলি আছে। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, একটু সময় বেশি নিলাম।